এর ভিতরে যে ফ্লো সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন এই খাবারগুলো নলের মধ্যে যে টিউমারে বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ এই ঘটনাটাকে আমরা বলি যে ডিসফেজিয়া বা ডিফিকাল্টি ডিগ্লুটেশন বা খাবার গিলতে সমস্যা বা ঢোক গিলতে সমস্যা। তো এই ঢোক গিলতে সমস্যা প্রথম অবস্থায় শুরু হয় কঠিন খাবার দিয়ে। তরল খাবার বা সেমি সলিড খাবার, সেই খাবারগুলো খেতে পারছে কিন্তু কঠিন খাবার খেতে পারছে না। তারপরে আস্তে আস্তে এটা সেমি সলিড খাবার এবং একসময় তরল খাবারও খেতে তার কিন্তু ঢোক গিলতে অসুবিধা হতে পারে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ তৌসিফুর রহমান, ক্যান্সার বিশেষজ্ঞ, টিএমএসএস ক্যান্সার সেন্টার, বগুড়া। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদ্যনালীর ক্যান্সার এর লক্ষণ এবং শনাক্তকরণ। প্রিয় দর্শক, ইতোপূর্বে আমরা জেনেছি যে খাদ্যনালী কি, খাদ্যনালীর ক্যান্সার এর উচ্চ ঝুঁকির কারণসমূহ কি, যেই লক্ষণগুলো জানবো। তো সেটি হচ্ছে যে খাদ্যনালীর ক্যান্সার আক্রান্ত হলে প্রাথমিক অবস্থায় কি লক্ষণগুলো দেখা যেতে পারে। আমরা যদি বলি যে একটা লুমেন বা একটা টিউব বা একটি নল, সেই নলের ভিতরে যদি কোনো টিউমার হয় তাহলে স্বাভাবিকভাবেই সেই নলের ভিতরের যে প্রশস্ততা সেটা কিন্তু কমে যায় এবং এর ভিতরে যে ফ্লো সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন এই খাবারগুলো নলের মধ্যে যে টিউমারে বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ এই ঘটনাটাকে আমরা বলি যে ডিসফেজিয়া বা ডিফিকাল্টি ডিগ্লুটেশন বা খাবার গিলতে সমস্যা বা ঢোক গিলতে সমস্যা। তো এই ঢোক গিলতে সমস্যা প্রথম অবস্থায় শুরু হয় কঠিন খাবার দিয়ে। তরল খাবার বা সেমি সলিড খাবার, সেই খাবারগুলো খেতে পারছে কিন্তু কঠিন খাবার খেতে পারছে না। তারপরে আস্তে আস্তে এটা সেমি সলিড খাবার এবং একসময় তরল খাবারও খেতে তার কিন্তু ঢোক গিলতে অসুবিধা হতে পারে। তো এটাকে আমরা বলি প্রোগ্রেসিভ ডিসফেজিয়া, মানে এটা ক্রমাগতভাবে এই খাবার সমস্যাটা বাড়তে থাকা। তো এটা হচ্ছে প্রধান লক্ষণ। এরপরে রক্ত বমি হওয়া, এরপরে গলা ব্যথা করা, কালো পায়খানা হওয়া ইত্যাদি, চেস্ট বার্ন হওয়া অর্থাৎ বার্নিং চেস্ট হওয়া, বার্নিং পেইন হওয়া। তো এই সমস্যাগুলো খাদ্যনালীর ক্যান্সারের ক্ষেত্রে দেখা দিতে পারে। তো এমত অবস্থায় আমাদের পরিবারে বা আশেপাশে বা কারো যদি এই ধরনের সমস্যা হয় তখন আমাদের কি করণীয়? তখন আমরা যেটা করব, এটা একটি ইভালুয়েশন করতে হবে। অবশ্যই বুঝতে হবে যে এটা কেন হচ্ছে। শুরুতেই আমরা যেটা করব, আমরা একটি এন্ডোস্কোপি পরীক্ষা করব। এন্ডোস্কোপি পরীক্ষার মাধ্যমে যেটি হবে যে যদি সন্দেহজনক কিছু পাওয়া যায় সেখান থেকে বায়োপসি পরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হব যে এটি আসলে ক্যান্সার কি ক্যান্সার নয়। এরপরে যদি তার ডিগ্লুটেশনটা সমস্যাটি যদি তার বেশি থাকে এবং এই জন্য তার যদি নিউট্রিশনাল হ্যাজার্ড থাকে তাহলে অবশ্যই চিকিৎসা শুরুর আগে আমরা তাকে স্ট্যান্টিং করে নিব তার নিউট্রিশনাল স্ট্যাটাসটাকে ঠিক রাখার জন্য। তো এরপরে আমরা শনাক্তকরণের পরে আমরা যেটা করব যে এটার ইমেজিং টেস্টগুলো করব। ইমেজিং টেস্টের মধ্যে রয়েছে বেরিয়াম সলো, যেখানে একটি কন্ট্রাস্ট মিডিয়া হয় ঢোক গিলে তখন এক্সরে করা। তো বেরিয়াম কন্ট্রাস্ট এক্সরে করা হয়, দিয়ে ঢোক গিলার পরে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড করা যেতে পারে, এটি স্ক্যান করা যেতে পারে এবং এটা অন্য কোনো অর্গানে ছড়িয়েছে কিনা দেখার জন্য পেট সিটি স্ক্যান করা যেতে পারে। এছাড়াও সাধারণভাবে আমরা যে পরীক্ষাগুলো করে থাকি প্রতিটি ক্যান্সার আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে, সেটি হচ্ছে বিভিন্ন অর্গান ফাংশন টেস্ট, যেমন কার্ডিয়াক ফাংশন টেস্ট, যেমন লিভার ফাংশন টেস্ট, যেমন রেনাল ফাংশন টেস্ট, এইগুলো এবং ছড়িয়েছে কিনা দেখার জন্য হাড়ে ছড়িয়েছে কিনা আমরা হোল বডি বোন স্ক্যান পরীক্ষা করতে পারি। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে যখন এক শনাক্তকরণ করি, যখন ইসোফ্যাগাসের ক্যান্সার আমরা শনাক্তকরণ করলাম এবং স্টেজিং করে আমরা দেখলাম যে এটি এই পর্যায়ে আছে, তখন আমরা আমাদের চিকিৎসা প্ল্যান করি যে পরবর্তীতে আমরা কিভাবে তার চিকিৎসা করতে পারি। প্রিয় দর্শক, আজকে আমরা যে কথাটি নিয়ে আলোচনা করলাম, যে ক্যান্সারটি নিয়ে আলোচনা করলাম, আজকে আপনাদের যদি কোনো সমস্যা বা প্রশ্ন বা জানার কিছু যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনার কমেন্টের যথাযথ উত্তর দেওয়ার। তো প্রিয় দর্শক, আপনারা যারা আজকে আমার এই অনুষ্ঠানটি দেখলেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।